অলোকবাবু এবং তুলিকা দেবী ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিলেন। এমন সময় তাদের বয়স্ক কাজের মাসি ছবিতাকে ডিমের অমলেট দিতে চান এবং ভুল করে তার গায়ে হাত লেগে যায়। এমন সময় অলোকবাবু চিৎকার করে বলেন, আরে মাসি কি করছো? যা যা আমাকে ছুঁয়ে ফেললে, আমাকে আবার স্নান করতে হবে। তোমাদেরকে কতবার বলেছি যে আমার থেকে দূরে দূরে থাকবে। বাবু, আমি ঠিক বুঝতে পারিনি, বয়স হচ্ছে, চোখেও কম দেখি, কিভাবে ছুঁয়ে ফেললাম কে জানে। যাও দূরে সরে যাও, এই আমার স্নানের ব্যবস্থা করো। কত দেরি হয়ে গেল, কত দেরি হয়ে গেল, আবার স্নান করে বেরোতে পারবো? এই জন্যই আমি এই ছোট লোকগুলোকে সহ্য করতে পারি না। ডিসকাস্টিং। অলোকবাবু চলে যাওয়ার পর ছবি মাসি বলেন, মা, বাবু আমাদের হাতের রান্না খাবার খান, তাহলে আমরা একটু ছুঁয়ে দিলে উনি এমন করেন কেন? মাসি, তোমারও তো একটু বোঝা উচিত। এতদিন ধরে তোমরা ওকে দেখছো, উনি যখন এসব পছন্দ করে না তাহলে ওনার কাছে আসবেই বা কেন? এখন যাও, আমার মুডটা খারাপ হয়ে আছে। চৌধুরী অ্যান্ড সান্স কোম্পানির মালিক অলোক চৌধুরী এমন প্রকৃতিরই মানুষ ছিলেন। তার প্রতিপত্তি এবং টাকা পয়সা যত বেশি ছিল, অহংকারও ঠিক ততটাই বেশি ছিল। তিনি গরিবদেরকে সহ্য করতে পারতেন না, তাদেরকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করতেন। এমনকি তার অফিসের স্টাফদের সাথেও তিনি ভালো করে কথা বলতে চাইতেন না। কিন্তু তার ছেলে শুভ একেবারে তার বিপরীত ছিল। সে অফিসে সবার সঙ্গে মিলেমিশে কাজ করত, কাউকে কখনো এটা বুঝতেই দিত না যে সে বস এবং বাকিরা তার কর্মচারী। এমনই একদিন অফিসের রিসেপশনিস্ট সোমা তার কেবিনে আসে এবং বলে, স্যার, আমাদের ক্লায়েন্টরা এসে গেছে, ওরা বাইরে অপেক্ষা করছে। তুমি ওদেরকে এক্ষুনি আমার রুমে পাঠিয়ে দাও, শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই। ওকে স্যার। সন্ধ্যাবেলা শুভ যখন অফিস থেকে বেরোচ্ছিল, তখন সে লক্ষ্য করে সোমা এখনো বসে বসে কাজ করছে। তাকে দেখে শুভ বলে, আরে মিস সোমা, আপনি এখনো বসে বসে কাজ করছেন? বাকি স্টাফরা তো সবাই বাড়ি চলে গেল। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ বাকি ছিল, তাই আমি ভাবছিলাম আজকে সেগুলোকে কমপ্লিট করে তবেই বেরোবো। এতটা দেরি হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঠিক। আচ্ছা ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনি আমার সঙ্গে চলুন, আমার ড্রাইভার আপনাকে বাড়িতে ছেড়ে দেবে। না না স্যার, তার কোনো দরকার নেই, আমি বাসে করে চলে যাব। দেখো, আপনারা আমাদের অফিসের স্টাফ, আপনাদের সমস্যা তো আমাদেরকেই দেখতে হবে, এতে করে সংকোচের কোনো কিছু নেই। আসুন, আমার সঙ্গে আসুন। সোমা অনেক বারণ করার সত্ত্বেও শুভ তার কথা শোনে না এবং সে শুভর গাড়িতে করে বসে বাড়ির পথে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে শুভ তাকে বলে, তারপর আপনার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে? এভাবেই একটা দুটো কথা হতে হতে তারা বাড়ি পৌঁছে যায়। প্রত্যেকদিন একটু আধটু কথা হতে হতে শুভ সোমাকে মনে মনে পছন্দ করা শুরু করে। একদিন শুভ সোমাকে ডেকে বলে, সোমা, তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি। আসলে অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু আরে স্যার, আপনি কেন এত দ্বিধা করছেন? কি বলার আছে বলুন না। আসলে আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে? স্যার, আপনি কি নিজের পজিশনে জোর খাটাতে চাইছেন? সোমা, আমি মোটেও এরকম না। তোমাকে যদি আমার কথা খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার মনে যা ছিল তাই বলেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ইনসাল্ট করার মতো আমার কোনো ইচ্ছাই নেই। আচ্ছা আচ্ছা, আপনাকে এত কিছু বলতে হবে না। এখন তো আমারও আপনার সাথে কফি খেতে ইচ্ছে হচ্ছে। চলুন, কোথায় যাবেন বলুন। এভাবেই তারা দুজনে কফি খেতে একটি রেস্টুরেন্টে যায়। একদিন দুদিন করে প্রায় 6 মাস কেটে যায়। সোমা এবং শুভ একে অপরকে ভালোবেসে ফেলেছিল। এমনই একদিন সোমা শুভকে বলে, শুভ, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে না। তুমি এসব কথা কেন বলছো সোমা? তোমার কি আমার উপরে ভরসা নেই? তোমার উপরে আমার পুরো ভরসা আছে, কিন্তু কিন্তু কি? পরিষ্কার করে বলো। স্যার, মানে তোমার বাবা, উনি তো অফিসের স্টাফদের সঙ্গে বসতেও পছন্দ করেন না। তাহলে আমাকে বাড়ির বউ হিসাবে কিভাবে স্বীকার করবেন সেটাই তো বুঝতে পারছি না। দেখো সোমা, বাবার এই জিনিসটা আমার একেবারে পছন্দ না। বাবা যদি কোনো ভালো কাজ করতেন তাহলে আমি বাবা সাপোর্ট করতাম, কিন্তু মানুষকে ঘৃণা করাটা আমি কখনোই সাপোর্ট করি না। তারা যদি রাজি থাকে তো ভালো, আর না হলে তাদের আমি অমতেই তোমাকে বিয়ে করব। সেদিন বাড়ি ফিরে শুভ তার বাবা অলোকবাবুকে সোমার কথা বলেন। এসব শুনে অলোকবাবু বলেন, তোর মাথা কি ঠিক আছে? কি বলছিস না বলছিস জানিস? আমার অফিসের ছোট কর্মচারী 15-16 হাজার টাকা মাইনে পায়, আর আমি তাকে বউ করে আনবো? বাবা, ও যে টাকাটা পায় ও পরিশ্রমের জন্যই পায়, কারোর কাছে হাত পেতে ভিক্ষা করে না। দাঁড়া, ওকে আমি রাস্তার ভিখারি করে ছাড়বো। কাল থেকে ওর অফিসে আসা বন্ধ, দেখবো ও কোথায় চাকরি পায়।
বাবা তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি সোমাকে ভালোবাসি, ওর অপমান মানে আমারও অপমান। ওই মেয়েকে আমি কখনোই আমার এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তবে তো যা করতে হয় কর। এই বলে অলোকবাবু সেখান থেকে চলে যায়। তখন তুলিকা দেবী বলেন, বাবা শুভ, তুই তো তোর বাবার রাগ জানিস, বল। উনি এসব ছোট লোকদের পছন্দ করেন না। কেন তুই শুধু শুধু এসব কথা বলতে গেলি? মা, বাবার এই বেকার সেন্টিমেন্টগুলো আমার কাছে কোনো দাম নেই। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কখনো ভালো কাজ? তুই তোর বাবার জেদ জানিস না? বাবার যদি জোর থাকে তাহলে আমিও তার ছেলে, এটা মাথায় রেখে দেবে। এই বলে শুভ সেখান থেকে চলে যায়। পরের দিন সেটাই হয় যেটা তুলিকা দেবী মনে মনে ভয় পাচ্ছিলেন। শুভ সোমার সঙ্গে বিয়ে করে ও তাকে বাড়িতে নিয়ে আসে। সোমাকে দেখে তুলিকা দেবী বলেন, এটা তুই কি করলি শুভ? অফিসের সামান্য কর্মচারীকে বিয়ে করে বাড়ির বউ করে আনলি। কিন্তু আমরা তো এই মেয়েকে কখনোই স্বীকার করব না। মা, তোমাদেরকে যা বলার আমি কালকে বলে দিয়েছি। এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আজ থেকে সোমা আমার স্ত্রী, ওর সম্মান তো আমার সম্মান, আর ওর অপমান তো আমারও অপমান। এই বলে শুভ সোমাকে সঙ্গে করে তার রুমে নিয়ে চলে যায়। এমন সময় অলোকবাবু বলেন, ছেলেটা আমার পুরো মাথা কেটে দিল। মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে গেল। তুমি এত চাপ নিও না। দেখো না, এই 4 দিনের মধ্যে ওকে আমি যদি এই বাড়ি থেকে না তাড়াতে পেরেছি, আমার নামও তুলিকা নয়। কেন, কি করবে তুমি? ও সহজে কি এই বাড়ি ছেড়ে যাবে ভেবেছো? আরে দেখতেই থাকো না আমি কি করিটা কি। এরপর তুলিকা দেবী অলোকবাবুর কানে কানে কিছু কথা বলেন। পরের দিন সকালবেলা তুলিকা দেবী হাতে বেশ কিছু গহনা এবং নতুন শাড়ি নিয়ে শুভর ঘরে যায় এবং সোমাকে বলে, বৌমা, তোমাকে তো বৌমা বলতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, আমার ছেলে যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাহলে তোমাকে তো মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। যাই হোক, এগুলো আমাদের বংশের গহনা, তুমি আজ থেকে এগুলোকেই পরবে। আর এই নাও, এটা তোমার আশীর্বাদের শাড়ি, এটা পরে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। এই বলে তুলিকা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ির হঠাৎ এই পরিবর্তনে সোমা একটু অবাক হয়েছিল, কিন্তু শুভ তাকে বলে, দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না, বাবা মা প্রথমে একটু রাগ করলেও পরে তোমাকে মেনে নেবে। আমি ওনাদের একমাত্র ছেলে, তোমাকে মেনে নেওয়া ছাড়া আর কি ওনাদের কোনো পথ আছে? না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুলিকা দেবী সোমাকে নিয়ে মন্দির থেকে পুজো দিয়ে আসেন। এরপর তুলিকা দেবী ও অলোকবাবু দুজনে সারাদিন প্রায় তার সঙ্গে খুব ভালোই ব্যবহার করেন। সন্ধ্যাবেলা অলোকবাবু হঠাৎ অসুস্থ হয়ে যান এবং শুভকে বলেন, শুভ বাবা, তুই তাড়াতাড়ি একবার ডক্টর বর্মাকে ফোনটা কর। শুভ সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলি ডাক্তার ডক্টর বর্মনকে ফোন করে। ডাক্তারবাবু এসে চিকিৎসা করে জানান যে অলোকবাবুর একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকতে হবে। এসব শুনে অলোকবাবু বলেন, কি আমি এখন বেডে রেস্ট নেব? কিন্তু আজ সকালে তো আমার ক্লায়েন্ট আসবে, আমাকে মিটিং এর জন্য তো পুনে যেতে হবে। এই মিটিংটাও আমার কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনোভাবে মিসও করা যাবে না। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি রেস্ট নাও, মিটিং এর জন্য আমি যাব। 3-4 দিনের তো ব্যাপার, কাজ মিটিয়েই ফিরে আসবো। কিন্তু বাবা, তোর তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তো তোদের একটু বেড়াতে যাওয়া উচিত। ওটা কোনো ব্যাপার না, তুমি যাও, ভালোভাবে কাজ করে তাড়াতাড়ি ফিরে এসো। আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না, আসার পর না হয় আমরা বেড়াতে যাব। এভাবেই সেদিন রাতে শুভ বেরিয়ে পড়ে। শুভ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তুলিকা দেবী সোমার কাছে আসেন এবং বলেন, এই মেয়ে, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? পল্টু, এই পল্টু, কোথায় গেলি? এখানে আয়, এক্ষুনি এর কাছ থেকে ফোন কেড়ে নে। আর শোন, বাড়ির সমস্ত ফোন লাইন কাট করে দে, ওর কাছে যেন কোনো রকম ভাবে যোগাযোগের কিছু না থাকে। আর এই যে গায়ে যত সব গয়না পড়ে আছো সব খোলো। এসব পরার যোগ্যতা তোমার আছে? মা, আপনি এসব কি বলছেন? আমার তো কিছুই মাথায় আসছে না। এখনো বুঝতে পারলে না? তুমি হলে আমার ছেলের জীবনের একটা অভিশাপ, তাই তোমাকে ওর জীবন থেকে বাদ দেওয়ার জন্য এসব প্ল্যান করেছি আমরা। ওর জীবন থেকে বেরিয়ে যাও তুমি। না, আমি কিছুতেই এরকম করব না। আমি এক্ষুনি বাইরে গিয়ে আপনার ছেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, আর ওকে বলবো যে আপনারা কিভাবে রং পাল্টান। এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্টু তাকে ধরে ফেলে এবং তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে দেয়। অন্ধকার ঘরে সোমা অনেক চিৎকার চেঁচামেচি করে এবং বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে শিকল দেওয়ার ফলে সে বেরোতে পারে না। এভাবেই 2 দিন কেটে যায়। খাবার দাবার জল কিছুই তাকে দেওয়া হয় না। কান্নাকাটি করতে করতে সোমা ধীরে ধীরে নেতিয়ে পড়ে এবং একসময় জ্ঞান হারায়।
দুদিন পরে তুলিকা দেবী দরজা খুলে দেখেন সোমা অচেতন হয়ে পড়ে রয়েছে। তাকে দেখে তখন তার একটু ভয় পেয়ে যায়। কি এই মেয়ে মারা গেল নাকি? এবার কি হবে? আমি তো শুধু ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে করে ভয় পেয়ে ও এই বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু এসব হয়ে গেল কি করে? এবার তো আমাদেরকে পুলিশে ধরবে। তুলিকা দেবী এভাবেই চিন্তা করতে থাকেন। তখন পল্টু বুদ্ধি দেয় যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুলিকা দেবীও রাজি হয়ে যান এবং সোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 দিন তার চিকিৎসা হয়। এরই মাঝে অলোক ফিরে আসে এবং বলে, মা সোমার কি হয়েছে? আর তোমাদের সব ফোন অফ কেন? এই কদিনই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না। কয়েকটা দিনের জন্য বাইরে গেলাম আর এইভাবে অসুস্থ হয়ে গেল। এমন সময় শহরের সবচেয়ে ধনী বিজনেসম্যান মিস্টার তীর্থঙ্কর দেব এবং তার স্ত্রী রচনা দেবী সেখানে আসেন। রচনা দেবী বলেন, সোমা, মা আমার তোর জেদ পূরণ হয়েছে তো? নিজের পায়ে দাঁড়াবি বলেছিলি, দাঁড়িয়েছিস। যাকে বিয়ে করবি বলেছিলিস তাকেই বিয়ে করেছিস। আজকে তোর এই অবস্থা, আর আমরা তোকে একা ফেলে দিতে পারবো না। তুই চল, আমাদের সাথে বাড়ি ফিরে চল মা। না মা, এটা আমার সংসার, এখান থেকে আমি কোথাও যাব না। আর দেখো, আমার শ্বশুর শাশুড়ি কত ভালো। আমি অসুস্থ বলে সঙ্গে সঙ্গে ওনারা আমাকে হাসপাতালে নিয়েছেন। ওনাদেরকে ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। এত বড় বিজনেসম্যানের মেয়ে সোমা এই কথা জানার পর তুলিকা দেবী এবং অলোকবাবু চমকে ওঠেন। তারা কল্পনাও করতে পারে না যে সোমা আসলে এত বড় লোক বাড়ির মেয়ে। এতক্ষণ তারা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত ছিলেন, কিন্তু এটা জানার পর তারা আরো একটু বেশি অস্থিরতায় ভুগতে থাকেন। তারা সোমার কাছে ক্ষমা চায়। সোমাও তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মনোরমা দেবী তার 2 ছেলে সমরেশ ও অখিলেশ ও 1 মেয়ে মিতুকে নিয়ে বসবাস করতেন। সমরেশ এবং অখিলেশ খুবই ফর্সা ছিল এবং দেখতেও সুন্দর ছিল, কিন্তু অপরদিকে মিতু দেখতে ততটা ভালো ছিল না। তাই তাকে প্রতি পদে পদে তার বাড়ির লোকের কাছ থেকে নানান ধরনের কটু কথা শুনতে হতো। এমনই একদিন তারা সবাই মিলে দোকানে শপিং করতে গিয়েছিল। এমন সময় মিতু একটি লাল রঙের ড্রেস দেখে, যেটা দেখে তার খুবই পছন্দ হয় এবং সে তার মা মনোরমা দেবীকে বলে, মা দেখো, এই লাল জামাটা কত সুন্দর লাগছে, এটা পরলে আমাকে খুব ভালো মানাবে, আমি এটাই নেব। মেয়ে শখ কত, উনি লাল জামা পরবেন? লাল জামা পরবি তো পয়সা এনেছিস সঙ্গে? আমি তোকে অত টাকা দিয়ে জামা কিনে দিতে পারবো না। একে এত কালো মহিষের মতো দেখতে, তার উপর আবার লাল জামা পরলে তোকে তো পুরো মহিষাসুর লাগবে রে। তাদের কথা শুনে মিতু খুব কষ্ট পায় এবং তার চোখে জল চলে আসে। তার চোখে জল দেখে মনোরমা দেবী বলেন, ব্যাস, এবার নাকে কান্না শুরু হয়ে গেল। কিছুটি বলার জো নেই, একটু কিছু বলো না, অমনি ঝর্ণার সুর বইতে শুরু হয়ে যাবে। এই চুপ কর, দোকানদাররা সবাই দেখছে, ওরা কি ভাববে? চুপ কর বলছি, চুপ কর। মা, ও যখন এত কান্নাকাটি করছে তাহলে একটা কিনেই দাও। এমনিতেই তো আমাদের সকলের জন্য জামা কেনা হচ্ছে, তাহলে ওকেও একটা কিনে দাও। তুই চুপ কর তো বাবা, তুই আর ওর হয়ে ওকালতি করতে আসিস না। আচ্ছা ঠিক আছে, ফেরার সময় হাট থেকে যদি কিছু সস্তা কাপড় পায় তাহলে কিনে দেব। এভাবে মনোরমা দেবী দোকান থেকে নিজেদের জন্য ভালো ভালো জিনিস কেনেন এবং মিতুকে হাট থেকে একটি সস্তা জামা কিনে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে মিতু সেই জামা দেখে এবং চোখে জল ফেলতে থাকে আর মনে মনে বলে, হে ঈশ্বর, তুমি এত আমাকে কেন কুৎসিত বানিয়েছো? কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? মা দাদারা কেউ আমাকে সেরকম পছন্দ করে না, সব সময় কথা শোনায়। আমার আর এই জীবন ভালো লাগছে না। এভাবেই কাঁদতে কাঁদতে মিতু ঘুমিয়ে পড়ে। কিন্তু কেন মিতুর জীবনে এত কষ্ট ছিল? এর কারণ কি শুধু এটাই ছিল যে সে দেখতে খারাপ এবং কালো ছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল? আসুন মিতুর জীবনের আসল রহস্য জানা যাক। মিতুর বাবা অজিত বাবু গ্রামের ছেলে ছিলেন। তার যখন বয়স 22 বছর ছিল, তখন তার বাবা রাধাশ্যাম বাবু তার বন্ধু পিনাকি বাবুর মেয়ে লতার সঙ্গে অজিতের বিয়ে ঠিক করেন। অজিত সে সময় সেরকম কিছুই কাজ করতো না, তাই সে একদিন তার মা ননিবালা দেবীকে বলেন, মা, তোমরা আমার বিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি করছো কেন? আমি তো এখন নিজের পায়ে দাঁড়াতেও পর্যন্ত পারিনি। আমি তো নিজের ভরণ পোষণের দায়িত্ব এই সময় নিতে পারছি না, আর তুমি একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর দিয়ে দেবে? আরে বাবা, ওইসব ঠিক আছে, তোর বাবা চাষ করে, তুইও চাষবাস করবি। আমাদের বংশে সবাই চাষি, এভাবেই আমাদের সংসার চলে এসেছে। এতে এত মাথা ব্যথার কি আছে? আর আমাদের বংশে সবাইয়েরই কম বয়সে বিয়ে হয়,
এসব নিয়ে তোকে ভাবতে হবে না। গুরুজনরা যা ভেবেছেন তোর ভালোর জন্যই ভেবেছেন। কিন্তু মা, আমি বাবা দাদুর মতো চাষ করতে পারবো না। আমি জীবনে বড় হতে চাই, অনেক বড় প্রতিষ্ঠিত হতে চাই। এইরকম গ্রামে চাষবাস করে কি এমন উন্নতি করব শুনি? আমি শহরে যাব, ওখানে গিয়ে বড় ব্যবসা করব, অনেক টাকা রোজগার করব। সেসব কথা আমাকে বলে কি হবে বল? তোর বাবাকে বুঝিয়ে বল। উনি যদি রাজি হন তাহলে যা খুশি তাই করিস। ওহ মা, তুমি যদি বাবাকে বোঝাতে না পারো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বাবার সঙ্গে কথা বলতে পারবো না। ছেলের কথা শুনে ননিবালা দেবী চুপ করে যান। পরে সন্ধ্যাবেলা তিনি তার স্বামী শ্যামবাবুকে অজিতের ইচ্ছার কথা বলেন, কিন্তু রাধে শ্যামবাবু তাতে রাজি হন না। অজিত পাশ থেকে সবকিছুই শুনছিল। পরের দিন ভোর হতেই সে ব্যাগ গুছিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং শহরে এসে পৌঁছায়। শহরে তার এক বন্ধু ছিল যার নাম বিপিন। অজিত কয়েকদিন বিপিনের মেশে থাকে। প্রথম প্রথম তার সঙ্গে আনা কিছু টাকা দিয়ে কাপড় কিনে বাড়ি বাড়ি গিয়ে সে কাপড় ফেরি করত। এই যে দাদা দাঁড়ান, বলছি 4 বছরের ছেলে জামা পাওয়া যাবে? দেখি দেখি এই গোলাপি রংটা দেখি, এটা বেশ ভালো লাগছে, এটাই দিয়ে দিন। দামটা ঠিকঠাক নেবেন কিন্তু দাদা। আমার কাছে সব সময় ঠিক দাম পাবেন দিদি ভাই, দাম বেশি নিয়ে আপনাদের ঠকাবো না। এভাবেই কিছুদিনের মধ্যে অজিত তার ব্যবসা দাঁড় করিয়ে ফেলে এবং প্রথম প্রথম সাইকেলে করে জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। তারপর ধীরে ধীরে দেখতে দেখতে শহরে একটি দোকান খুলে ফেলে। দেখতে দেখতে একটি থেকে দুটি, দুটি থেকে 4টি ব্যবসা হয়। এভাবে অজিত অনেক টাকা ইনকাম করতে থাকে। এমন সময় তার দোকানে এক ধনী পরিবারের মেয়ে তার মায়ের সঙ্গে জামা কাপড় কিনতে আসে। মেয়েটিকে দেখতে শুনতে বেশ সুন্দর ও ফর্সা ছিল। প্রথম দেখাতেই অজিত এবং মেয়েটি একে অপরকে পছন্দ করে ফেলে। অজিত জানতে পারে মেয়েটির নাম মনোরমা। প্রায় দিনই মনোরমা অজিতের দোকানে আসতো এবং কাপড় নিয়ে যেত। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে ভাব জমে। এমনই একদিন মনোরমা অজিতকে বলে, আমার মনে হয় না মা আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন। কালকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিলেন। তাই নাকি? তোমার মা তোমাকে কি প্রশ্ন করেছিল শুনি? মা বলছিলেন, তুই কেন রোজ রোজ ওই দোকানটাই যাস? শহরে এত দোকান থাকতে ওই দোকানটাতে কি তোকে কাপড় কিনতে হবে? ও, তুমি সেই প্রশ্নের কি উত্তর দিলে? কি আর উত্তর দেবো বলো? চুপ করেই রইলাম। কিন্তু মা সন্দেহ করেছে যে আমি তোমার জন্যই বারবার এই দোকানে আসি। আমার মনে হয় আমাদের তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করা উচিত, না হলে জানাজানি হলে এলাকায় আমার দুর্নাম রটে যাবে। সে তো সব বুঝলাম, কিন্তু আমার বাবা তো আমার উপর রেগে আছে। তার উপর আবার বিয়ের কথা শুনলে উনি আরো রেগে যাবেন। তাহলে কি হবে? এখন কিছুতে একটা উপায় বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা এখন মন্দিরে বিয়ে করে নেব। কিছুদিন পর যখন সবকিছু ঠিকঠাক হবে আমি তখন বাবাকে বোঝাবো। তারপর নয় তোমাকে গ্রামে নিয়ে যেতে পারবো। অজিতের কথায় মনোরমা রাজি হয়ে যায়। তারা মন্দিরে বিয়ে করে এবং বিয়ের পর অজিত ও মনোরমার বড় ছেলে সমরেশ হয়। এরই মাঝে অজিত খবর পায় যে তার মা ননিমালা দেবী খুবই অসুস্থ। তখন সে মনোরমাকে বলে, শুনছো মনোরমা, গ্রাম থেকে চিঠি এসেছে, মা খুব অসুস্থ, আমাকে একবার গ্রামে যেতে হবে। তাহলে আমিও তোমার সঙ্গে যাই। এতদিন ধরে আমাদের বিয়ের ব্যাপারে লুকিয়ে রেখেছো, এবার তো তোমার সবাইকে জানিয়ে দেওয়া উচিত। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যেখানে মা অসুস্থ তার উপরে এত বড় খবর হঠাৎ করে দিলে ওনার অসুখ যে আরো বেড়ে যেতে পারে। এই মুহূর্তে তোমাকে ওইখানে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। তুমি এখন এখানেই থাকো, সমরেশের খেয়াল রাখো। আমার হয়তো ফিরতে কিছুদিন দেরি হবে। এই বলে পরের দিন অজিত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে গিয়ে দেখে তার বাবা মার বেশ বয়স হয়েছে। ননিবালা দেবী শয্যাশায়ী। অপরদিকে রাধে শ্যামবাবু অজিতের সঙ্গে কোনো রকমই কথা বলছেন না। অজিত তার মায়ের বিছানার পাশে এসে বসে এবং বলে, মা, তুমি এখন কেমন আছো? তোমার শরীর আগের থেকে অনেক ভেঙে গেছে। আমি আর কেমন থাকবো বল? যারা একমাত্র ছেলে বাবা মাকে ছেড়ে বছরের পর বছর কোনো রকম খবর না নিয়ে শহরে পড়ে থাকে, তার বাবা মা কেমন থাকবে? আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বাবার ভয়ে কখনো আমি ফিরে আসতে সাহস পাইনি। হ্যাঁ রে অজিত, তোর ইচ্ছা পূরণ হয়েছে তো?
তুই বড় ব্যবসায়ী হয়েছিস শুনেছি, তোর নাকি অনেক টাকা। হ্যাঁ মা, জীবনে যা যা চেয়েছিলাম এখন আমি সবই পেয়েছি। বাবা, আমি মৃত্যু পথযাত্রী, তুই আমার একমাত্র ছেলে। আমার শেষ ইচ্ছাটুকু তুই পূরণ কর বাবা, এতে করে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তোর বাবা সবকিছু ভুলে তোকে আবার আপন করে নেবে। তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পিনাকি বাবুর মেয়ে লতা এখনো তোর আশায় বসে রয়েছে। তার সঙ্গে তোর বাবা তোর বিয়ের সম্বন্ধ পাকা করেছেন। এই বাড়িতেই তাকে বিয়ে কর, মেয়েটাকে উদ্ধার কর বাবা, তাহলে তো তোর বাবাও বড় দায় থেকে মুক্তি পাবেন, আর আমিও মরে শান্তি পাবো। তা কি করে হয় মা? আমি আমি কি করে লতাকে বিয়ে করি? আমি তো শহরে থাকি আর ও থাকে গ্রামে। আমাদের কখনই অ্যাডজাস্ট হবে না। কেন অ্যাডজাস্ট হবে না বাবা? লতা তো খুবই ভালো মেয়ে, গ্রাম থেকে লেখাপড়া করেছে, চালাক চতুর আছে। ও ঠিক তোর সঙ্গে মানিয়ে নেবে, দেখিস। আমার এই কথাটা ফেলিস না বাবা। তোর বাবাকে আগের বারে তুই যা আঘাত দিয়ে গেছিস, সে আঘাত তোর বাবা এখনো ভুলতে পারেনি। এইবারে আর অমন করে যাস না বাবা। বিয়েটা তুই করেই নে, বিয়ে করে আমাদেরকে শান্তি দে। ননিবালা দেবীর বলা কথায় অজয় আর কিছুই বলতে পারে না, তাই বাধ্য হয়ে তাকে লতাকে বিয়ে করতে হয়। বিয়ের 15 দিনের মাথায় ননিবালা দেবী মারা যায়। রাধাশ্যামবাবু অসুস্থ হয়ে পড়েন। লতা রাধাশ্যামবাবু দেখাশোনা করতে থাকে। এদিকে অজিত প্রায় 2 মাস গ্রামেই কাটায়, তারপর শহরে ফিরে আসে। অজিতকে ফিরে আসতে দেখে মনোরমা দেবী বলে, এখন তোমার বাবার শরীর কেমন আছে? মা মারা যাওয়ার পর বাবার শরীর খুব একটা ভালো নেই মনোরমা, তাই জন্য বলছিলাম এবার থেকে আমাকে মাঝে মাঝে গ্রামে যেতে হবে। জানি না বাবার কতদিনই বা বাঁচবেন, শেষ বয়সে একটু পাশে থাকাই ভালো। এরপর থেকে অজিত প্রায় 6 মাস ছাড়া গ্রামে যেত এবং 2 মাস করে গ্রামে কাটিয়ে আসতো। এর মাঝে মনোরমার ছোট ছেলে অখিলেশ হয়। কয়েকদিন পর রাধেশ্যামবাবুর মৃত্যুর খবর আসে। অজিত গ্রামে যায় এবং জানতে পারে লতাও গর্ভবতী। এইবারে অজিত বেশ কিছুদিন গ্রামে কাটায়। 6 মাস পরে সে শহরে ফিরে আসে এবং অজিতকে দেখে মনোরমা বলে, এইবারে ফিরতে এত দেরি করলে যে? বাবা মা দুজনেই তো মারা গেলেন, গ্রামে তো আর কেউই নেই, আর তো তোমার গ্রামে যাবারও নেই। আর গ্রামে কি করতে যাবে শুনি? কেউ নেই মানে কি? গ্রামে আমাদের বাড়ি আছে, সম্পত্তি আছে, সেসব না দেখলে বেহাত হয়ে যাবে না। আমাকে মাঝে মাঝে গ্রামে যেতেই হবে। আর এসব নিয়ে আমার সঙ্গে তুমি রোজ রোজ তর্ক করো না তো। অজিতের কথা একটু আলাদা শোনালেও মনোরমা তখনকারের মতো চুপ করে যায় এবং সে মনে মনে ভাবে হয়তো বাবার মৃত্যুর পর অজিতের মন খারাপ, তাই সে এরকম ব্যবহার করছে। 5 মাস পর অজিত আবার গ্রামে যায়। এই সময় লতার মেয়ে মিতু হয়। মিতুর জন্মের পর রাধার হঠাৎই শরীর খারাপ শুরু হয় এবং 5 দিন পরে সেও মারা যায়। এদিকে মিতুকে নিয়ে অজিত কি করবে কিছুই ভেবে পায় না। বাধ্য হয়ে সে মিতুকে নিয়ে শহরে ফিরে আসে। অজিতের কোলে একটি ছোট বাচ্চা মেয়ে দেখে মনোরমা প্রশ্ন করে, এ কি, এটা কে? এত ছোট বাচ্চা তুমি কোথায় পেলে? মনোরমার কথা শুনে অজিত প্রথমে কোনোই উত্তর দিতে পারে না। তখন মনোরমার মনে সন্দেহ হয়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে এই মেয়েটি কে এবং কেনই বা সে তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছে। মনোরমার কথা শুনে অজিত কিছুক্ষণ চুপ হয়ে থাকে। সে কোনো জবাব দেয় না, কিন্তু সে মনে মনে স্থির করে যে এইবার সে আর মনোরমার সঙ্গে কোনো রকমের লুকোচুরি খেলবে না। সে সমস্ত সত্য কথা মনোরমার কাছে স্বীকার করবে। তাই সে বলে, মনোরমা, এই হলো আমার মেয়ে মিতু। কি তোমার কি মাথাটা খারাপ হয়েছে, না তুমি নেশা করেছো? কি সব আবল তাবল বকছো? আমি কিছু ভুল বা মিথ্যা বলছি না মনোরমা, এটা আমার আসল মেয়ে। গ্রামে আমার স্ত্রী ছিল, যার নাম লতা। এভাবে অজিত তার কাছে লতার ব্যাপারে সবকিছু বলে, কিভাবে তাদের বিয়ে হয় এবং কেমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অজিতকে লতাকে মেনে নিতে হয়েছে। সবকিছু শোনার পর মনোরমার পায়ের তলার মাটি সরে যায়। সে একটি চেয়ারে বসে পড়ে এবং কিছুক্ষণ চুপ থাকার পর সে চিৎকার করে বলে, তুমি এই মুহূর্তে এই কালসাপের বাচ্চাকে বাড়ির বাইরে ফেলে এসো। আমি কখনো একে আমার বাড়িতে রাখতে চাই না। এ যতক্ষণ আমার চোখের সামনে থাকবে
তখনই তোমার কুকর্মের কথা আমার বারবার মনে পড়বে। এই কুৎসিত মেয়েটাকে তুমি বাইরে রেখে এসো দয়া করে। এ তুমি কি বলছো মনোরমা? এ তো আমারই রক্তের সন্তান। তাছাড়া এতটুকু দুধের শিশুর দোষ কোথায় বলো? আর একে আমি কোথায় ফেলে আসবো? সেসব আমি কিছু জানি না। কোনো ডাস্টবিনে বা নদীতে ভাসিয়ে দাও, বা কোনো অনাথ আশ্রমে ছেড়ে আসো। যা খুশি তাই করো, কিন্তু আমার বাড়িতে একে রাখা চলবে না। এভাবেই মনোরমা অজিতের উপরে চিৎকার করতে থাকে, কিন্তু মিতুকে কোনোভাবেই সে স্বীকার করতে চায় না। অনেকক্ষণ ঝগড়াঝাটি হওয়ার পর অজিতের বুকে ব্যথা শুরু হয় এবং তার অবস্থার খুবই অবনতি হতে থাকে। মনোরমার সঙ্গে সঙ্গে অজিতের মাথায় জল ঢালতে শুরু করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। অজিত মারা যাওয়ার সময় মনোরমার কাছে হাত জোড় করে বলে, মনোরমা, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তুমি দয়া করে আমার এই শেষ ইচ্ছাটুকু রাখো। মিতুকে নিজের সন্তানের সঙ্গে মানুষ করো, ওকে নিজের মেয়ের মতো মনে করো। ওকে কখনোই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এভাবে বলতে বলতে অজিত মারা যায়। এই ঘটনার পর মনোরমা মিতুকে নিজের বাড়িতেই আশ্রয় দেয়। মিতুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তাকে কখনোই নিজের মেয়ে বলে স্বীকার করে না। এভাবেই বেশ কিছু বছর কেটে যায়। সে সবসময় মিতুকে ছোট বড় কথা শোনাতো এবং তাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করাতো। মিতু ও মনোরমাকে খুব ভয় পেত। সমস্ত বাড়ির কাজ সেরে সে প্রত্যেকদিন মনোরমার সেবা করত। এমন এক সন্ধ্যায় মনোরমার খুব পায়ে ব্যথা করে। তখন সে বলে, ওহ মা গো, এই পায়ের ব্যথায় মরে গেলাম পুরো। এই বাতের ব্যথা আমাকে আর ছাড়লো না গো। মা, আপনি ঘরে গিয়ে বিছানায় রেস্ট নিন, আমি রসুন তেল গরম করে নিয়ে যাচ্ছি, ভালো করে আপনার পায়ে মালিশ করে দেব। মনোরমা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মিতু তেল নিয়ে গিয়ে ভালো করে মনোরমার পায়ে মালিশ করে দেয় এবং মনোরমার ঘুম ধরে যায়। এদিকে পায়ে মালিশ করতে করতে মিতুরও ঘুম এসে যায় এবং সেও মনোরমার পাশেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে মনোরমা দেখতে পায় যে মিতু তার পাশেই ঘুমিয়ে আছে। তখন সে চিৎকার করে মিতুকে বলে, এ কি, তুই আমার পাশে ঘুমিয়ে আছিস? তোর সাহস তো কম নয়। আমার ধোয়া পরিষ্কার বিছানায় তুই শুয়েছিস? নোংরা কালো মেয়ে, এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। ছি 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 ছি, আবার আমাকে বিছানা চাদর সব কাচতে হবে। মনোরমার চিৎকার শুনে মিতু ভয় ভয় সেখান থেকে উঠে পালিয়ে আসে। নিজের ঘরে এসে দরজা লাগিয়ে কান্নাকাটি করতে থাকে। এভাবেই প্রায় সে মনোরমার কাছে বকা খেয়ে একা একা কাঁদত। তার মনের অবস্থা বোঝার জন্য সে বাড়িতে কেউই ছিল না। ধীরে ধীরে মনোরমার দুই ছেলে সমরেশ ও অখিলেশের বিয়ে গীতা ও সাবিত্রী নামের দুই মেয়ের সঙ্গে ঠিক হয়ে যায়। এমনই একদিন পাশের বাড়ির পৃথা কাকিমা তাদের বাড়িতে আসে এবং বলে, হ্যাঁ রে মনোরমা, শুনলাম নাকি সমর আর অখিলেশের বিয়ে ঠিক হয়ে গেছে। তা তুই মেয়ের বিয়ে আগে না দিয়ে ছেলেদের বিয়ে ঠিক করে ফেললি? কপাল গো দিদি, সবই কপাল। ও পোড়ামুখী মেয়ে কি কপালে বিয়ে লিখে এনেছে নাকি? দেখতে তো ওই ছিরির, তার উপরে কালো রং। কোনো ছেলেই ওকে পছন্দ করে না। কম জায়গায় যোগাযোগ করলাম, কিন্তু একবার দেখেই সবাই না করে দিল। এখন ছেলেদেরও বয়স হয়েছে, ওদের বিয়ে না দিয়ে বসিয়ে রাখলে হয়? তুমি বলো তো। তা তুই ভুল বলিসনি, কিন্তু ছেলেদের বিয়ে হয়ে গেলে তখন কি আর কারোর গা থাকবে ওই মেয়ের বিয়ের প্রতি? বাপ মামারা মেয়েটা আর একটা হিল্লে হয়ে গেলে ভালো হতো না? তোরা যদি বলিস তাহলে আমি ওর জন্য একটা পাত্র খুঁজতে পারি। না না দিদি, তোমাকে আর অত দরদ দেখাতে হবে না। আমরা তো খুঁজছি, সেরকম ভালো ছেলে পেলে আমরা নিজেরাই ওর বিয়ে দিয়ে দেব। ও নিয়ে পাড়া প্রতিবেশীর মাথা ব্যথা আমার ঠিক পছন্দ নয়। এখন মেলা কাজ পড়ে আছে, তুমি আর একদিন এসো, তোমার সাথে গল্প করব, কেমন? এই বলে মনোরমা সেদিন পৃথা কাকিমাকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে। মিতু এই সমস্ত কথা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল। সবকিছু শুনে তার চোখে জল চলে আসে। সে জানতো মনোরমা কখনোই তার বিয়ে দিতে চায় না। দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং সমরেশ ও অখিলেশের বিয়ের দিন এসে পড়ে। বিয়েতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। এমন সময় মিতু তৈরি হয়ে নিচে নেমে আসে। তাকে দেখে মনোরমা বলে, আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? কেন মা, আমিও তো তোমাদের সঙ্গে তাদের বিয়েতে যাব। চুপচাপ যা এখান থেকে। তুই চলে গেলে ঘরটাকে সামলাবে, আর তোকে দেখে লোকজন বলবে এটা আবার কে। আমি কি বলে তোর পরিচয় দেবো সেখানে? তোকে বিয়েতে যেতে হবে না, তুই বাড়িতেই থাকবি। এরপর মনোরমা ও বাকিরা সবাই চলে যায় এবং মিতু একা একা মন খারাপ করে বাড়িতে থাকে। সন্ধ্যাবেলা যখন তার দুই দাদা দুই বউকে নিয়ে ফিরে আসে, তখন মিতু দৌড়ে তার বৌদিদেরকে দেখতে নিচে নেমে আসে এবং বলে,
কই দেখি দেখি আমার নতুন বৌদিগুলোকে কেমন দেখতে হয়েছে। বৌদি, আমি নিজের হাতে তোমাদের রুমগুলো সাজিয়েছি, দেখবে এসে কত সুন্দর হয়েছে। এ কি, তুই এভাবে নিচে নেমে এলি কেন? তোকে কতবার বলেছি না নতুন বৌদির সামনে তুই বেরোবি না? তোকে দেখলে ওরা ভয় পেয়ে যাবে। কালো কুৎসিত মেয়ে কোথাকার একটা। মা, তুমি আমাকে সবসময় এরকম কেন করো? আমাকে বৌদিদের ফটো দেখালে না, বিয়েতেও নিয়ে গেলে না। আমি কালো বলেই তো আমার কি দোষ বলো? মিতুর প্রতি মনোরমার ব্যবহারে তার দুই বৌমা গীতা ও সাবিত্রী অবাক হয়ে যায়। পরের দিন সকালে গীতা ও সাবিত্রী ঘুম থেকে উঠে দেখে বাড়ির সবাই ঘুমিয়ে আছে, অথচ মিতু রান্নাঘরে একা সমস্ত কাজ করছে। তখন তারা মিতুর কাছে গিয়ে বলে, এ কি মিতু, তুমি এত ভোর ভোর উঠে রান্নাঘরে কি করছো? আজ তো আমাদের রান্না করার কথা। না না বৌদি, তোমরা এখন গিয়ে রেস্ট নাও। মা যদি দেখে তোমরা রান্নাঘরে আছো তাহলে আমাকে খুব বকবে। আমি সব রান্নাবান্না করে রাখছি। সে কি, আমরা এ বাড়ির বউ, আমাদের দায়িত্ব হচ্ছে এ বাড়ির সমস্ত কাজকর্ম করা। আর তুমি তো একমাত্র মেয়ে এ বাড়ির, তুমি কেন আমাদের হয়ে সবার কাজকর্ম করবে বলো তো? বৌদি, সারা জীবন তো এমনটাই হয়ে এসেছে, আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি, ও আমার অভ্যেস আছে। তোমরা যাও, তোমরা গিয়ে রেস্ট নাও। এভাবে মিতু তাদেরকে রান্নাঘরে পাঠিয়ে দেয় এবং একাই সমস্ত রান্না বান্না করে। কিছুক্ষণ পর মিতু চা করে নিয়ে তার বৌদিদের কাছে আসে এবং বলে, এ নাও বৌদিরা, গরম গরম চা। কেমন হয়েছে একটু খেয়ে বলো। এভাবেই বলতে বলতেই হঠাৎ মিতুর পা পিছলে যায় এবং গরম চা গিয়ে সাবিত্রীর শাড়িতে পড়ে এবং তার হাতের কিছুটা অংশ পুড়ে যায়। এমন সময় সাবিত্রী চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে মনোরমা ঘর থেকে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, কি হলো সাবিত্রী বৌমা, তুমি এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে? মা, আসলে আমার পা পিছলে গিয়ে বৌদির গায়ে গরম চা পড়ে গিয়েছে আর হাতও পড়ে গিয়েছে। আমি জানি তো, তোর মতো অপয়া কুলাটা মেয়ে আমার ঘরের ক্ষতি করতেই আছিস। আমার এত সুন্দর ফর্সা বৌদিরকে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই তো? তাই হিংসা করে তুই এই কাজটা করেছিস, যাতে করে ওদের সৌন্দর্য তুই নষ্ট করতে পারিস। এখন হাঁ করে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে। মনোরমার কথা শুনে মিতু কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সাবিত্রী ও গীতা মিতুর ঘরে আসে এবং সাবিত্রী বলে, এ কি মিতু, তুমি এত কাঁদছো কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। বিশ্বাস করো বৌদি, আমি ইচ্ছে করে তোমার গায়ে গরম চা ফেলিনি। হঠাৎ করে আমার পা স্লিপ করলো আর আমি পড়ে গেলাম। মায়ের কথায় তুমি কিছু মনে করো না মিতু। বৌদি, আমি মায়ের সৎ মেয়ে, তার উপরে দেখতে তো কুৎসিত কালো, তাই মা আমাকে একেবারে সহ্য করতে পারে না। তোমরাই বলো, আমি কালো এটা কি আমার নিজের ইচ্ছাতে হয়েছি? উপরওয়ালা আমাকে যেমন বানিয়েছে আমি তো তেমনই হব। তুমি একদম ঠিক বলেছো মিতু, এতে তোমার কোনোই দোষ নেই। তুমি চিন্তা করো না, আমরা এসে গেছি তো এখন, এবার তোমার সঙ্গে আর এরকম হবে না। আর তাছাড়া আমরা দুজনে মিলে তোমার জন্য পাত্র দেখব আর তোমার বিয়েও দেব। তোমার বিয়ের দায়িত্ব এখন থেকে আমাদের উপরে। একদমই তাই, আমরা দুজনে মিলে তোমার জন্য একটা ভালো ছেলের যোগাযোগ করব আর তোমার বিয়ে দেব। এখন চলো মিতু, সাবিত্রীর দিকে নিয়ে কাছাকাছি কোনো হসপিটালে যায়, ওনার ব্যান্ডেজ করাতে হবে তো, না হলে জায়গাটা ইনফেকশন হয়ে যেতে পারে। এরপর তারা তিনজন মিলে একটি হসপিটালে যায়। সেখানে তারা দেখে একটি কম বয়সী ডাক্তার ডক্টর বিকাশ রোগীদের চিকিৎসা করছেন। তিনি সবার সঙ্গে খুব ধীরে ধীরে এবং নম্রভদ্রভাবে কথা বলছেন এবং রোগীরাও তাকে খুব পছন্দ করছে। সাবিত্রীর পালা আসলে ডক্টর বিকাশ তার হাত দেখে বলে, এই কি দিদি ভাই, সকাল সকাল হাত পুড়িয়ে ফেলেছেন যে? নতুন নতুন রান্না শিখছেন মনে হয়। না না ডাক্তারবাবু, আমি ভুল করে বৌদির গায়ে গরম চা ফেলে দিয়েছি, তাই বৌদির হাত পুড়ে গিয়েছে। এই রে, নতুন নতুন বৌদি আসতে না আসতে ননদের অত্যাচার শুরু হয়ে গেছে। একদম ভুল কথা ডাক্তারবাবু, আমার ননদ মোটেও এরকম নয়, ও খুব লক্ষ্মী মেয়ে। ও তো সকাল সকাল আমাকে চা খাওয়াতে গিয়েছিল, বেচারি ভুল করে হোঁচট খেয়ে পড়ে গেল। এভাবেই সবাই খুব হাসতে শুরু করে। ডাক্তার বিকাশ সেদিন হাতে ব্যান্ডেজ করে এবং প্রতিদিন ড্রেসিং করতে আনার কথা বলে দেয়। এরপর প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেকদিন তারা ডাক্তারবাবুর চেম্বারে যেত এবং ড্রেসিং করাতো। তাদের মধ্যে কথাবার্তা হয় এবং কয়েকদিন পর যখন সাবিত্রী প্রায় সুস্থ হয়ে যায় তখন ডাক্তারবাবু বলেন, যাক, আজ থেকে আপনাকে আর ড্রেসিং করতে আসতে হবে না। এই মলমটা দিচ্ছি, এটা দুবেলা লাগাবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই কাঁটাটা শুকিয়ে যাবে। তাহলে তো ডাক্তারবাবু আপনার সঙ্গে দেখাই হবে না। আপনারা চাইলেই দেখা হবে। নিশ্চয়ই ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, সবার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। আমার বাড়ি বেশি দূর না, এই সামনেই। একদিন ঘুরতে ঘুরতে আসুন না, একসঙ্গে কফি খাওয়া হবে। এই ঘটনার কয়েকদিন পর গীতা এবং সাবিত্রী বাড়িতে কাউকে কিছু না বলে হসপিটালে এসে উপস্থিত হয় এবং তারা ডক্টর বিকাশকে মিতুর কথা বলে।
ডক্টর বিকাশ ও মিতুর ব্যবহারে খুব সন্তুষ্ট ছিল এবং সে মিতুকে মনে মনে পছন্দও করত। গীতা এবং সাবিত্রীর কথা শুনে সেও মনে মনে মিতুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। গীতা এবং সাবিত্রী ডাক্তারবাবুকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে। পরের দিন ডাক্তারবাবু তাদের বাড়িতে এলে তারা দুজনে মিলে সবার সামনে ডাক্তারবাবুর পরিচয় দেয় এবং বলে, মা, ইনি হলেন ডক্টর বিকাশ, ইনি সরকারি হাসপাতালে ডাক্তার। আমাদের মিতুকে এনার খুব পছন্দ হয়েছে, তাই ইনি মিতুকে বিয়ে করবেন বলছেন। এই ভাই, তোর চোখের চশমার নম্বর ঠিক আছে তো? কি দেখে এই মেয়েটাকে পছন্দ হলো? তাই না তাই, একটা কালো কুৎসিত মেয়ে, তার উপরে তুমি নাকি ডাক্তার। তা তোমার বাপু সত্যি সত্যি পছন্দ হয়েছে তো, না আমার বৌমারা তোমাকে রাজি করিয়েছে জোর করে? এ আপনারা কি বলছেন? নিজের বাড়ি মেয়ের সঙ্গে এইভাবে কথা বলতে আপনাদের লজ্জা লাগছে না? মিতু তো কত ভদ্র ও ভালো মনের মেয়ে, আপনারা ওর ফ্যামিলি মেম্বার হয়ে এই মানসিকতার পরিচয় দিচ্ছেন, এটা আমার ভাবতেই খারাপ লাগছে। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে মনোরমা দেবী এবং সমরেশ খুবই লজ্জা পায় এবং তারা মনে মনে নিজেদের ভুল বুঝতে পারে। এরপর তারা ডাক্তারবাবুর সামনেই মিতুর কাছে হাত জোর করে ক্ষমা চায়। এতদিন পর মিতু তার মা এবং বড়দার কাছে দুটো ভালো কথা শুনতে পায় এবং তার চোখ আনন্দে ভরে ওঠে। দেখতে দেখতে 2 সপ্তাহের মধ্যেই মিতুর বিয়ে হয়ে যায় এবং সে সুখী শান্তিতে ডক্টর বিকাশের সঙ্গে সংসার করতে থাকে।